অধ্যায় ৫ একটি স্পট ৩ হোলোগ্রাম হিসাবে উত্তর দেওয়ার সাথে সাথে উটং কিছুটা নত হয়েছিলেন। দূত লু ফেং ইতিমধ্যেই একলা মার্চ তার ফায়ার হ্যামার স্কোয়াড সদস্যদের সাথে চলে গেছে। এখন পর্যন্ত তারা এখনও মরুভূমিতে রয়েছে এবং এখনও হেডকোয়ার্টার শহরে ফিরে আসেনি। একলা মার্চ ২ মহান ওয়ারগড ইয়াং হুই এবং ঝো ঝেং ইয়ং তারা হাসতে শুরু করার সাথে সাথে এক দৃষ্টি বিনিময় করা ছাড়া সাহায্য করতে পারেনি। ইয়াং হুই ধমক দিয়ে হেসে উঠতে পারলেন না। যখন আমি জিয়ান্নান শহরে পৌঁছেছিলাম, এই লু ফেং এখনও প্রান্তরে যায়নি। এটা সব তোমার কারণে, ইস্পাত হাত। যদি আপনি আমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা না করতেন। তিনি এই কথা বলতে বলতে হঠাৎ থেমে গেলেন এবং তারপরে উটং এর দিকে নেড়ে বললেন, ঠিক আছে, আপনি এখানে শেষ করেছেন। হ্যাঁ, চেয়ারম্যান। দূত উটং সামান্য নত হলেন। চিচি স্বপ্নীল আলো ছড়িয়ে পড়ে এবং ৩ হোলোগ্রাম অদৃশ্য হয়ে গেল। মানুষ, এটা প্রায় জীবের স্লিপ ছিল। এই উটং যদি এটা শুনেন, তাহলে তিনি নিশ্চিতভাবে আমাদের দেখে হাসবেন। স্টিলের হাত ঝো ঝেং ইয়ং এর অভিব্যক্তি ধীরে ধীরে গম্ভীর হয়ে উঠল। ঠিক আছে, এখন আর সে বিষয়ে কথা বলি না। আসুন লু ফেং সম্পর্কে কথা বলি। উটং এইমাত্র যা বলেছিল সে সম্পর্কে। সে কোনো কিছু সম্পর্কে মিথ্যা বলছে না। ভ্রুকুটিযুক্ত ওয়ারগোড ইয়াং হুই নিশ্চিতভাবে ১০০ সত্য। ঝো ঝেং ইয়ং আত্মবিশ্বাসের সাথে বললেন, এই উটং জানে সে কি করছে। তদুপরি, যদি সে মিথ্যা বলার সাহস করে, আমি ফিরে আসার পরে আমি নিজেই তার সত্যতা যাচাই করতে পারি। এর সাথে সে কিভাবে মিথ্যা বলবে? ঠিক আছে, ওয়ারগোড ইয়াং হুই সামান্য মাথা নাড়ল। আমি বুঝতে পেরেছি। যাই হোক, আমি সত্যিই বিশ্বাস করি না যে মাত্র ৯ বছর বয়সী একটি ছোট বাচ্চার শারীরিক ফিটনেস লেভেল একটি বিগিনার লেভেল ওয়ারগডের সমতুল্য এবং মাত্র অর্ধ বছরে 9 স্টেজ থান্ডার ব্লেড এর ৩য় পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছে। বিরল, সত্যিই বিরল। মনে হচ্ছে আমাদের ঊর্ধ্বতনদের সাথে যোগাযোগ করতে হবে। ঝো ঝেং ইয়ংও মাথা নাড়লেন। এই লু ফেংয়ের জন্য বিশেষ প্রশিক্ষণ খুব উপযুক্ত নয়। ওয়ারগোড প্রিপারেশন ক্যাম্প এ প্রবেশ করার অধিকার হয়তো তার খুব কমই আছে। কিংবদন্তি ডোজো অফ লিমিটসের ২টি বড় প্রশিক্ষণ শিবির রয়েছে। এর মধ্যে একটি হল বেসিক ট্রেনিং ক্যাম্প এবং অন্যটি এলিট ট্রেনিং ক্যাম্প। মৌলিক প্রশিক্ষণ শিবিরে সারা বিশ্ব থেকে প্রতিভা যোদ্ধাদের বাছাই করা হয়। চুক্তি স্বাক্ষরের পর তারা এই প্রশিক্ষণ শিবিরে প্রবেশ করে এবং সেরা প্রশিক্ষণ গ্রহণ করে। এবং এলিট ট্রেনিং ক্যাম্প হল পৃথিবীর এক প্রশিক্ষণ শিবির। একে ওয়ারগোড প্রস্তুতি ক্যাম্প ও বলা হয়। পৃথিবীতে ডোজো অফ লিমিটসের মৌলিক এবং অভিজাত প্রশিক্ষণ শিবির রয়েছে। একই সময়ে থান্ডার ডোজোর মৌলিক এবং অভিজাত প্রশিক্ষণ শিবির রয়েছে। তবে এটা অনস্বীকার্য যে ডোজো অফ লিমিটসের অভিজাত প্রশিক্ষণ শিবিরটি এক। এমনকি সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হং মাঝে মাঝে সেখানে শেখায়। হং যারা এমনকি ওয়ারগোডদের সাথে দেখা করতে খুব কষ্ট হয়, তারা সেখানে শিক্ষা দেয়। এই অভিজাত প্রশিক্ষণ ক্যাম্পে আপনি তার সাথে দেখা করার সুযোগ আছে। এলিট ট্রেনিং ক্যাম্প আপনি বলেন, ইয়াং হুই ভ্রুকুটি করে বলল, তার শর্তগুলো খুব কমই এটা করতে পারে, কিন্তু আমাকে উচ্চতর ব্যক্তিদের কাছে আবেদন করতে হবে। আপনিও জানেন অভিজাত প্রশিক্ষণ শিবিরে একটি স্থান কতটা মূল্যবান। হ্যাঁ, ঝো ঝেং ইয়ং মাথা নেড়ে বলল, বুঝলাম। সাধারণত জিয়াংনান শহরের ডোজো অফ লিমিটে প্রতি বছর ২ বা ৩টি প্রতিভা দেখা যায়, যারা মৌলিক প্রশিক্ষণ শিবিরে প্রবেশের জন্য নির্বাচিত হয়। থান্ডার ডোজো যখন লু ফেংকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, তখন তারাও এই জায়গাটি ব্যবহার করছিল। তবে অভিজাতদের প্রশিক্ষণ ক্যাম্প আলাদা। ২০০ মিলিয়ন জনসংখ্যার একটি শহর জিয়াংনান শহরে সাধারণত শুধুমাত্র একজন ব্যক্তি প্রতি ৫ বছরে অভিজাত প্রশিক্ষণ শিবিরের প্রবেশের জন্য নির্বাচিত হন। আর চীনের মাত্র ৬টি সদর দফতর রয়েছে। আপনি বলতে পারেন যে সমস্ত চীনে ১ বিলিয়নেরও বেশি লোকের জায়গা, বছরে কেবল একজন ব্যক্তি নির্বাচিত হয়। ইয়াং হুই আদেশ দিলেন, তদন্তকারীর সাথে যোগাযোগ করুন। বিপ বিপ। হ্যালো।
একটি গভীর, কর্কশ শব্দ সোনার ঘরের চারপাশে প্রতিধ্বনিত হয়েছিল। জনাব, তদন্তকারী। ইয়াং হুই এবং ঝো ঝেং ইয়ং অবিলম্বে উঠে দাঁড়িয়েছিলেন এবং অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তদন্তকারী। ডোজো অফ লিমিটে, যার অবস্থান স্রষ্টার পরেই দ্বিতীয় হোম। ডোজো অফ লিমিটস এর নিয়ম অনুসারে ডোজো অফ লিমিটসের সমস্ত যোদ্ধা যারা ওয়ারগোড স্তরকে অতিক্রম করে অস্তিত্বে পরিণত হয় তারা সরাসরি তদন্তকারী উপাধি লাভ করে। অন্য কথায়, সমস্ত তদন্তকারীরা এমন অস্তিত্ব যা ওয়ারগোড স্তরকে অতিক্রম করে। ওহ, ইয়াং হুই, তোমার কি দরকার? তদন্তকারীর কণ্ঠস্বর ভেসে ওঠে। জনাব তদন্তকারী, আমি লু ফেং নামে এক যুবককে পরীক্ষা করতে জিয়াংনান সদর দফতর শহরে এসেছি। যাই হোক, আমি জানতে পেরেছি যে তার বয়স মাত্র 1 নয় এবং তার শরীরের ফিটনেস লেভেল ইতিমধ্যেই শিক্ষানবিশ ওয়ারলর্ড লেভেলে রয়েছে। অধিকন্তু তিনি অর্ধেক বছর ধরে শুধুমাত্র 9 স্টেজ থান্ডার ব্লেড অনুশীলন করেছেন এবং ইতিমধ্যে 3য় পর্যায়ে পৌঁছেছেন। আমি মনে করি অভিজাত প্রশিক্ষণ শিবিরে প্রবেশ করার অধিকার তার আছে, বলেন ইয়াং হুই। উহু। তদন্তকারী কিছুক্ষণ চুপ করে রইল। অডিওভিজুয়াল রুম সম্পূর্ণ নীরব ছিল। ইয়াং হুই এবং ঝো ঝেং ইয়ং শব্দ করার সাহস পাননি। চীনা সরকারের সেনাবাহিনীর প্রতিনিধি একটি চুক্তি করতে আমাদের সদর দফতরে এসেছিল এবং অভিজাত প্রশিক্ষণ শিবিরে জায়গা করে নিয়েছে। এ বছরের জন্য দাগ প্রায় পূর্ণ। প্রযুক্তিগতভাবে আমরা চীনকে আর কোনো স্থান দিতে পারি না। ঠিক আছে, এই লু ফেংকে একটি সুযোগ দিন এবং তাকে বিগ্রেড পরীক্ষা দিতে দিন। যদি সে পাশ করে, তাকে অভিজাত প্রশিক্ষণ শিবিরে প্রবেশ করতে দাও। তদন্তকারীর কর্কশ শব্দ অডিওভিজুয়াল রুমের চারপাশে প্রতিধ্বনিত হয়েছিল। ইয়াং হুই সম্মানের সাথে উত্তর দিল। বিপ, অন্য দিকটি ইতিমধ্যেই কেটে গেছে। এখন পর্যন্ত কেবল ইয়াং হুই এবং ঝো ঝেং ইয়ং স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। যদিও ওয়ারগাডস এবং অস্তিত্ব যে ওয়ারগাড স্তর অতিক্রম শুধুমাত্র একটি ধাপ দূরে বলে মনে হয়, শক্তির পার্থক্য অনেক বড়। একটি অস্তিত্ব যা ওয়ারগড স্তরকে অতিক্রম করে লক্ষ লক্ষ মানুষের একটি শহরকে সহজেই নিশ্চিহ্ন করতে পারে এবং একটি শক্তিশালী দেশের সাথে সমান শর্তে কথা বলতে পারে। বি গ্রেড পরীক্ষা? ঝো ঝেং ইয়ং ভ্রুকুটি করে। এটা কি সাধারণত শুধু এ গ্রেড পরীক্ষা নয়? এখানে পর্যাপ্ত দাগ নেই এবং চীনে অনেক বেশি লোক রয়েছে, তাই 1 বা 2টি অসামান্য প্রতিভা প্রায়শই দেখা যায়। একটি দাগ চীনা সরকারের সেনাবাহিনীর দ্বারা নেওয়া হয়েছিল, তাই চীন যদি অন্য একজন প্রতিভাবান যোদ্ধাকে প্রশিক্ষণ শিবিরে প্রবেশ করতে দিতে চায়, তবে সেই ব্যক্তির পক্ষে কঠিন পরীক্ষা দেওয়া অদ্ভুত হবে না, ইয়াং হুই বলেছেন। ঠিক আছে, ঝো ঝেং ইয়ং মাথা নেড়ে বলল। ও হ্যাঁ, কিজোটো শহরের ওয়াং পরিবার আগামী বছর একটি অভিজাত ফাইটার ট্রেনিং ক্যাম্প স্পট রিজার্ভ করার আশা করছে। তারা 5 বিলিয়ন চীনা ডলার দিতে ইচ্ছুক। কিয়োটোর ওয়াং পরিবার? আগামী বছর? ইয়াং হুই ভ্রুকুটি করে বলেন, HR অ্যালায়েন্স এবং আমাদের ডোজো অফ লিমিটস এখনই সহযোগিতা করছে, তাই HR অ্যালায়েন্স প্রতি বছর কিছু স্পট পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে। কি সেই ওয়াং পরিবার কি HR জোটের 9টি মহান পরিবারের একটি নয়? তারা কি নিজেদের জন্য জায়গা পেতে পারেনি? যদি তারা একটি জায়গা পেয়ে থাকে তবে কেন তারা পিছনের দরজা দিয়ে যাওয়ার চেষ্টা করবে? ঝো ঝেং ইয়ং হেসে উঠলেন। HR জোটে 9টি মূল পরিবার রয়েছে, তাই ওয়াং পরিবারের জন্য জায়গা না পাওয়াটা অদ্ভুত হবে না। সর্বোপরি, HR জোটের আন্ডারগ্রাউন্ড কনফারেন্সে পশ্চিমা পরিবারগুলির সুবিধা রয়েছে। এই কেসটি বেশ সমস্যাযুক্ত। ইয়াং হুই মাথা নাড়লেন। সাধারণত কেবল একজন তদন্তকারী এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। 5 বিলিয়ন একটি বিশাল অর্থ, তবে এটি তদন্তকারীকে সরানোর জন্য যথেষ্ট কিনা তা বলা কঠিন। আপনি তদন্তকারী লিউর সাথে বেশ ভালো সম্পর্ক করছেন, তাই ওয়াং পরিবার আশা করছে আপনার মাধ্যমে সেই স্থানটি পেতে। ঝো ঝেং ইয়ং হেসে উঠলেন। ওয়াং পরিবারের জামাই ঠিক এমনই, ইতিমধ্যেই তার পুরানো বন্ধুদের বিক্রি করে দিয়েছে। ইয়াং হুই মাথা নাড়িয়ে সাহায্য করতে পারল না। ইস্পাতের হাত, তোমার জন্য। আমি চাচা লিউর সাথে কথা বলার চেষ্টা করব। আপনার জানা উচিত।
প্রতি বছর অভিজাত প্রশিক্ষণ শিবিরের জন্য এতগুলি স্পট রয়েছে। সমস্ত দেশ এবং সমস্ত বিশাল পরিবার তাদের দিকে নেকড়ের মতো তাকিয়ে আছে। পিছনের দরজা দিয়ে যাওয়া সহজ নয়। বুঝলাম। এই মামলার পরে ওয়াং পরিবার এই অনুগ্রহের কথা মনে রাখবে, বলেন ঝো ঝেং ইয়ং। ওয়াং কোয়ান সমগ্র চীনে এক পরিবার এবং HR জোটের মূল 9টি পরিবারের একটি। যাই হোক, এই পরিবারগুলি এখনও ডোজো অফ লিমিটস এবং থান্ডার ডোজো নামের বিশাল জন্তুদের থেকে কিছুটা দূরে। যেহেতু ডোজো অফ লিমিটস এবং থান্ডার ডোজো, হং এবং থান্ডার গড়ের স্রষ্টারা এমন অস্তিত্ব যা এমনকি দেশগুলিকে ভয় করে, তারা ইতিমধ্যেই অপরাজেয়। আমাকে একটি ফাইটার জেট প্রস্তুত করতে সাহায্য করুন যাতে আমি প্রান্তরে এই লু ফেং দেখতে পারি। আমি তাকে বি গ্রেড পরীক্ষা দিতে দেব, ইয়াং হুই বলেন। ঠিক আছে, ফাইটার জেট মুহূর্তের মধ্যে প্রস্তুত হবে। যাই হোক, যদিও এই লু ফেং বেশ ভালো, সে বি গ্রেড পরীক্ষায় পাশ করুক বা না পারুক, ঝো ঝেং ইয়ং মাথা নাড়ল। ওহ হ্যাঁ, প্রথমে লু ফেংয়ের সাথে যোগাযোগ করুন এবং তার বর্তমান অবস্থান নিশ্চিত করুন, ইয়াং হুইকে অনুরোধ করলেন। কোনো চিন্তা নেই, আপনাকে কি এমন ছোট জিনিসগুলিও উল্লেখ করতে হবে? জো ঝেং ইয়ং জোরে হেসে উঠল। 023 শহর। আকাশ অন্ধকার ছিল এবং ঠান্ডা বাতাস বেছিল। লু ফেং উ জিন জিয়াং তিয়ান অবস্থানে ক্রস পায়ে বসেছিলেন যখন তিনি তার জেনেটিক শক্তি কৌশল অনুশীলন করেছিলেন। নিরাকার শক্তি 5টি প্যাসেজ দিয়ে তার শরীরে প্রবেশ করেছিল। লু ফেংয়ের সমস্ত কোষ, যেগুলি দীর্ঘদিন ধরে ক্ষুধার্ত ছিল, মনে হচ্ছে তারা আনন্দে উল্লাস করতে শুরু করেছে কারণ তারা তাদের পাশ দিয়ে যাওয়া সমস্ত শক্তিকে হিংসাত্মকভাবে নষ্ট করে ফেলেছে। কোষগুলি দ্রুত শক্তিকে জেনেটিক শক্তিতে রূপান্তরিত করে। কোষগুলি শক্তি শোষণ করার সাথে সাথে শরীর ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করে। লু ফেং তার হাড়, পেশি ইত্যাদি সমস্ত কোষ ভরাট অনুভব করার পরে একটি শ্বাস ছাড়লেন। তিনি উঠে দাঁড়ালেন এবং 100 গুণ বেশি উদ্যমী অনুভব করলেন। লু ফেং প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাড়াতাড়ি কর আর রাতের খাবার খেয়ে আয়, ভাইচেনের কণ্ঠ ভেসে উঠল। আসছে, লু ফেং হেসে হেসে বেরিয়ে গেল। লিভিং রুমে লোকের দল দ্রুত একসাথে বসল। লু ফেংও সেখানে মিশে গিয়েছিল কারণ লোকেরা আনন্দের সাথে তাদের উচ্চ শক্তির ক্যান্ডি, সংকুচিত রুটি এবং তাদের ব্যাগে কয়েকটি মাংসের টুকরো খেয়েছিল। আমাদের ব্যাগে এখন বেশ কিছু দানব সামগ্রী রয়েছে। আমাদের দুদিনের মধ্যে পুনরায় সরবরাহের ঘাঁটিতে ফিরে যাওয়া উচিত, গাও ফেং পানি পান করার সময় বলেছিলেন। প্রাথমিকভাবে লু ফেংকে ধন্যবাদ, যেহেতু তিনি আমাদের কাছে বেশ কিছু দানব সামগ্রী পেয়েছেন। আপনি যদি আমাদেরকে পাগলের সাথে তুলনা করেন, আমরা কেবল বুড়ো মানুষ, উইটাই উদ্দেশ্যমূলকভাবে দীর্ঘশ্বাস ফেল। চেন গু মাথা নাড়তে পারলেন না। আমি ইতিমধ্যে কয়েক ডজন বছর ধরে মরুভূমিতে হস্তক্ষেপ করছি। মনে হচ্ছে আমি আর শক্তিশালী হতে পারব না। কিছু সময়ের পরে লু ফেং এর শক্তির জন্য সম্ভবত তাকে একটি নতুন, শক্তিশালী ফাইটার স্কোয়াডে যোগদানের প্রয়োজন হবে। এটা ঘটলে আমি অবসর নেওয়ারও প্রস্তুতি নিচ্ছি। আমাদের ভাইরাও 1 বা 2 বছরের মধ্যে অবসর নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ওয়েই টাই এবং ওয়েই কিংও মাথা নাড়লেন। হঠাৎ মেজাজটা একটু খারাপ হয়ে গেল। অবসর নেওয়া একটি দুর্দান্ত জিনিস, গাও ফেং হেসে উঠলেন। যখন সেটা হবে, হয়তো আমি লু ফেংয়ের মতো একই ফাইটার স্কোয়াডে যোগ দিতে পারব। অথবা হতে পারে তারা আমাকে চাইবে না এবং অন্য ফাইটার স্কোয়াডে যোগ দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। এইসব বলা কঠিন। কিন্তু যাই হোক না কেন, আমি এখনও এটিকে আরও 100 বছর ধরে রাখতে চাই এবং দেখতে চাই যে আমি, গাও ফেং, একজন ওয়ারগোড হতে পারি কিনা। লু ফেং ঠিকই কথা বলছিলেন, কিন্তু হঠাৎ করেই ফায়ার হ্যামার স্কোয়াডের 5 সদস্যের ঘড়িগুলো কম্পিত হয়ে গেল। তারা মাথা নিচু করে ঘড়িতে একটি জিপিএস সিস্টেম দেখতে পান। মানচিত্রে একটি ঝলকানি, লাল বিন্দু ছিল। জরুরি সস সংকেত। ফায়ার হ্যামার স্কোয়াডের 5 জন সদস্য একদৃষ্টে দৃষ্টিপাত করলেন, আমাদের থেকে মাত্র 1,500 মিটার দূরে।
তাড়াতাড়ি যাওয়া! ফায়ার হ্যামার স্কোয়াডের ৫ জন সদস্য দ্রুত তাদের ব্যাগ ও অস্ত্র গুছিয়ে নিয়ে দ্রুত বেরিয়ে আসেন। অধ্যায় ৬ জরুরি উদ্ধার। ০২৩ শহরে বিভিন্ন সূক্ষ্মভাবে নির্মিত ভবন দাঁড়িয়েছে, যদিও এই ভবনগুলো ইতিমধ্যেই বেশ ভগ্নপ্রায়। ঠান্ডা বাতাস বয়ে গেল, তাতে দানবদের হাহাকার বয়ে গেল। ফায়ার হ্যামার স্কোয়াডের ৫ সদস্য দ্রুত এগিয়ে যায়। প্রকৃতপক্ষে লু ফেংয়ের আধ্যাত্মিক শক্তির সাথে তার শিশু লেভেলের ওয়ারলর্ডের শারীরিক ফিটনেস স্তর উন্নত স্তরের ওয়ারলর্ডে লাফিয়ে ওঠে, যা তাকে একটি শিক্ষানবিশ স্তরের ওয়ারগডের বিরুদ্ধে যুদ্ধ করতে দেয়। অন্য কথায়, আপনি এখন লু ফেংকে ওয়ারগড হিসাবে ব্যবহার করতে পারেন। লু ফেংয়ের সাথে যতক্ষণ না তারা একটু সতর্ক থাকে, কার্যত কোনো বিপদ নেই। যেহেতু হর্ড নেতারা বিরল এবং হোর্ড লিডার লেভেলের নিচের যে কোনো কিছু তাৎক্ষণিকভাবে তাদের জীবন ছেড়ে দেয় যখন তারা লু ফেংয়ের মুখোমুখি হয়। এমনকি যদি তারা ইঁদুর জোয়ার বা পিঁপড়ার জোয়ারে ছুটে যায়, লু ফেং উঠতে পারে, যা তার নিরাপত্তার নিশ্চয়তা দেয়। দেখুন সামনের দিকে। লু ফেং এবং অন্যরা একটি দোতলা হোটেলের কালো ছাদে নিচু হয়ে গেল যখন তারা তাদের সামনের রাস্তার দিকে তাকাল, যা ৪টি গাড়ি পাশাপাশি রাখার মতো যথেষ্ট বড় ছিল। রাস্তায় ওসেলোট দানবদের একটি বিশাল দল ছিল। ফাইটার স্কোয়াডকে তাড়া করার সময় তারা সবাই চিৎকার করছিল। এই ওসেলোট দানবগুলির বেশ কয়েকটি ২টি লেজযুক্ত ওসিলট এবং এমনকি একটি ৩টি লেজযুক্ত একটি ছিল। এমনকি পিছনে একটি ৪ লেজের ওসেলট আছে, গাও ফেং মৃদুস্বরে বলল। একটি ২ লেজযুক্ত ওসিলট একটি নিম্ন স্তরের কমান্ডার। একটি ৩ লেজযুক্ত ওসিলট একটি মাঝারি স্তরের কমান্ডার। ৪ লেজের ওসেলট একজন উচ্চ পর্যায়ের কমান্ডার। একজন উচ্চ পর্যায়ের কমান্ডার সাধারণ ফাইটার স্কোয়াডের জন্য একটি পরম দুঃস্বপ্ন। এবং অসলটস বাঘ টাইপ দানবদের শক্তি এবং নিষ্ঠুরতা এবং বিড়াল টাইপ দানবদের দ্রুততা এবং তৎপরতা আছে। তাদের পরিত্রাণ পেতে বেশ কঠিন। এটি খুব কঠিন নয়। লু ফেং সামান্য স্কুইন্টেড। তারা ডোজো অফ লিমিটের ভাই, আমাদের তাদের সাহায্য করতে হবে, গাও ফেং গম্ভীরভাবে বলল। যখনই আপনি প্রান্তরে বিপদের সম্মুখীন হন, আপনি একটি জরুরি সস সংকেত পাঠাতে পারেন, যা নির্বিচারে আশেপাশের প্রতিটি যোদ্ধাকে সংকেত পাঠাবে। যদি তারা একই ডোজো থেকে হয় তবে সংকেতটি লাল হবে। যদি তারা বিভিন্ন ডোজো থেকে হয় তাহলে সংকেত সবুজ হবে। প্রতিটি কৌশলগত যোগাযোগ ঘড়ি ব্যক্তির ফাইটার আইডি কার্ডের সাথে সংযুক্ত থাকে, তাই ঘড়িটি স্বয়ংক্রিয়ভাবে পার্থক্য করতে পারে যে তারা একই ডোজোতে আছে কিনা। ক্যাপ্টেন, তুমি সাহায্য করো, আমি পিঠ কেটে দেব, লু ফেং মৃদুস্বরে বলল। পাগল একটি দলে লড়াই সেরা ওয়ে কিং একটি বিশাল থাম্বস আপ দিয়েছেন। প্রকৃতপক্ষে লু ফেং, যার আশ্চর্যজনক কৌশল রয়েছে, বিশৃঙ্খল যুদ্ধে অত্যন্ত ভালো পারফর্ম করে। গাও ফেং মৃদুস্বরে বললেন, যাও। হুশ হুশ হুশ। লোকজনের দল তৎক্ষণাৎ দৌড়াতে শুরু করল। গাও ফেং, ওয়েই টাই, ওয়েই কিং এবং চেন গু অবিলম্বে পালিয়ে যাওয়া ফাইটার স্কোয়াডের দিকে অভিযুক্ত হন যখন লু ফেং তাদের পিছনে রাস্তার মাঝখানে জবাই শুরু করেন। একটি ওয়ারগডের জন্য একটি দানব বাহিনী একেবারেই কোনো হুমকি রাখে না, যদি না এটি ইঁদুরের জোয়ার বা পিঁপড়ার জোয়ারের মতো ক্ষুদ্র দানব দিয়ে তৈরি একটি দল না হয়। অবশ্যই, যদি লু ফেং তার নিক্ষেপের ছুরি ব্যবহার না করে, এই দানব দলটি এখনও বেশ চ্যালেঞ্জিং। পুচি। তাজা রক্ত সর্বত্র উড়ে গেল এবং ওসেল দানবদের মাথা একে একে উড়ে গেল। বিশাল দেহগুলো সাথে সাথে মাটিতে ভেঙে পড়ে, রাস্তা আটকে যায়। এই ওসেলো দানবগুলি বেশিরভাগ সৈনিক স্তরের ছিল। তাদের মধ্যে শুধুমাত্র কয়েকটি ছিল ২টি লেজযুক্ত ওসেলট, যখন তার চেয়ে কম ছিল ৩টি লেজযুক্ত ওসেলট। আর সেখানে ছিল মাত্র একটি ৪টি লেজওয়ালা ওসেলট। একটি প্রজাপতির মতো লু ফেং সহজেই দানবদের দলে ভেসে যায়। দানবদের অভিযোগ ছিল ভয়ঙ্কর। একবার আপনি একজনকে আঘাত করলে অগণিত দানবের পক্ষে আপনাকে পদধৃত করা সহজ হবে।
যাই হোক, লু ফেংয়ের কৌশলটি দুর্দান্ত ছিল কারণ তিনি অন্যান্য দানবদের মৃতদেহ এবং এমনকি কিছু স্প্রিন্টিং ওসেলোট দানবকে অন্যান্য দানবদের আটকাতে ব্যবহার করেছিলেন। এটি তাকে একবারে কম দানবদের সাথে মোকাবিলা করার অনুমতি দেয়। ফোন কল দিয়ে যাচ্ছে না, কেউ তুলছে না বা উত্তর দিচ্ছে না। জিয়ান্নান সদর দফতরের ডোজো অফ লিমিটস সদর দফতরের উপরে চেয়ারম্যান ঝো ঝেং ইয়ং তার ফোনের দিকে বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়েছিলেন। ওয়ারগো ইয়াং হুই পাশে মাথা নাড়লেন। তুমি এমন কিছুর মোকাবিলাও করতে পারবে না, ইস্পাত হাত, আমাকে তোমার সাথে একটু অবজ্ঞার সাথে আচরণ করতে হবে। তিনি যেমন বলেছিলেন, ওয়ারগো ইয়াং হুই লু ফেংয়ের কৌশলগত যোগাযোগ ঘড়ির নম্বরও ডায়াল করেছিলেন। এটি ইতিমধ্যেই তার অবস্থান প্রদর্শন করেছে 023 শহর। ফোনের সিগন্যাল ব্যবহার করে অবস্থান নির্ণয় করা সহজ। এমনকি সাধারণ সেল ফোনেও এই ফাংশন আছে। আমি সরাসরি সেখানে যাব। ওয়ারগো ইয়াং হুই তার হাত নেড়ে সরাসরি একটি গার্ড মিল জেট ফাইটারে প্রবেশ করল। তিনি হ্যাচটি বন্ধ করার পরে জেট ফাইটারটি দ্রুত বাতাসে উড়ে যায় এবং দক্ষিণ পূর্ব দিকে যাওয়ার সাথে সাথে শহরের প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে চলে যায়। 023 শহরে জরুরি এসওএস সংকেত আশেপাশে 20 কিলোমিটারের সম্প্রচারিত হয়েছে। আসলে যখন মরুভূমিতে যোদ্ধারা বিপদের সম্মুখীন হয়, যোদ্ধারা তাদের সাহায্য করবে না যদি তারা অনেক দূরে থাকে। এই জরুরি এসওএস সংকেত, যা মূলত 2-3 কিলোমিটার ব্যাসার্ধে সেট করা হয়েছিল, বেশ বড় এলাকায় সম্প্রচার করছিল। এটি একটি সবুজ জরুরি এসওএস সংকেত, তাই এটি আমাদের থান্ডার ডোজোর লোক নয়। 4 জন যোদ্ধা বর্তমানে একটি পুরানো ছিন্নভিন্ন হোটেলের 6ষ্ঠ তলায় বসেছিল। এটা সম্ভবত ডোজো অফ লিমিটের লোক। ভাই, আমরা কি যাব? তিনি অন্যদের দিকে তাকালে তার মুখে একটি দাগ সঙ্গে একটি পশু বলেন। একজন টাক সুদর্শন যুবক তার মাথা নিচু করে বলল, আমরা এত দূরত্ব তৈরি করতে পারি না, তাই চলুন দেখে নেওয়া যাক। আমরা যদি সাহায্য করতে পারি তাহলে আমরা করব। যদি এটি খুব বিপজ্জনক হয় তাহলে কিছু মনে করবেন না। গু যা বলেছে তাই করি, যাও। ঠিক আছে, চলুন। এই নর্থ রিভার স্কোয়াড, যা জিয়ান্নান সদর দফতরে বেশ বিখ্যাত ছিল, তাৎক্ষণিকভাবে তাদের সিদ্ধান্ত নিয়েছিল এবং অবিলম্বে, তবুও সাবধানে বেরিয়ে গেল। এই নর্থ রিভার স্কোয়াডে একজন অ্যাডভান্স লেভেল ওয়ারলর্ড এবং 3 জন ইন্টারমিডিয়েট লেভেলের ওয়ারলর্ড ছিল। যাই হোক, মধ্যবর্তী স্তরের যুদ্ধবাজদের একজন, গু হাই, উন্নত স্তরের যুদ্ধবাজের স্তরের কাছাকাছি ছিল। এই মতো একটি ফাইটার স্কোয়াড সত্যিই শক্তিশালী ছিল। যাই হোক, তারা প্রান্তর শহরে বেশ ধীর ছিল। তারা স্প্রিন্ট করার সাহস করেনি, কারণ তারা সামনে অতর্কিত একটি দৈত্যকে ভয় পেয়েছিল। আমাদের সামনেই। ওসেলোট দানব দল। ধুর, বাজি ধরুন তাদের মধ্যে প্রায় 1000 আছে। নর্থ রিভার স্কোয়াড একটি দোকানের ছাদে বসে রাস্তার দিকে তাকাল। ওখানে দেখ, কি শক্তিশালী লোক! শুধু সে একাই অর্ধেকেরও বেশি দানবকে আকৃষ্ট করেছে। এই হিংস্র লোকটি কোথা থেকে এসেছে? নর্থ রিভার স্কোয়াডের সদস্যরা সবাই অবাক। এমনকি টাক যুবক, গু হ্যাঁ, মনোযোগ সহকারে তার চোখ প্রশস্ত করে। যা দেখা গেল তা হল একজন তরুণ যোদ্ধা যার এক হাতে একটি সরবুজ ঢাল এবং অন্য হাতে একটি ভূতের ফলক ছিল। একটি ভূতের মতো সে আশ্চর্যজনকভাবে দ্রুত, তবুও অত্যন্ত সুনির্দিষ্ট কৌশল নিয়ে ঘুরে বেড়াতে থাকে। চিৎকার, হাওল, রাগান্বিত দানব দলটি লু ফেংয়ের দিকে উন্মত্তভাবে অভিযুক্ত। তাদের নখরগুলি পাগলের মতো দোলাচ্ছিল এবং এমনকি প্রচুর পরিমাণে দানব ছিল যারা তার দিকে ঝাঁপিয়ে পড়েছিল। মনে হচ্ছিল যেন একটা ঢেউ লু ফেংকে গ্রাস করতে চলেছে। যাই হোক, দানব দলটি যতই উন্মত্তভাবে আক্রমণ করুক না কেন, লু ফেংয়ের কৌশলটি ইতিমধ্যেই শৈল্পিক ছিল, কারণ তার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সুনির্দিষ্ট ছিল। এটা তাকে সাইড স্টেপ এবং ডজ দেখতে একটি পরিতোষ ছিল। আপাতদৃষ্টিতে পাগল এবং ক্ষুব্ধ দানব দলটি লু ফেংয়ের পদক্ষেপের সামনে একটি রসিকতার মতো ছিল। রু ওয়েই ক্লাস।
এটি অবশ্যই রু ওয়েই ক্লাস কৌশল। নর্থ রিভার স্কোয়াডের যোদ্ধারা বিস্ময় প্রকাশ করা ছাড়া সাহায্য করতে পারেনি। লু ফেং, এটা আসলে সে, ভ্রুকুটি গু হাই। অবশ্যই তিনি লু ফেংকে চিনতে পেরেছেন। যখন ওয়ার গড লু গ্যাং মারা যায় এবং স্মৃতিশোধ শুরু হয়, তখন তিনি জু পরিবারের জু গ্যাংয়ের সাথে লু ফেং সম্পর্কে কথা বলছিলেন যখন লু ফেং তার কাছের জু জিনের সাথে চ্যাট করছিলেন। একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে গু হাই এবং লু ফেং প্রেমে প্রতিদ্বন্দ্বী ছিলেন। গু হাই পছন্দ করত জু জিন, আর তাই পছন্দ করত লু ফেং। দেখা বন্ধ করুন, চল ইতিমধ্যেই যাই। যাওয়া। নর্থ রিভার স্কোয়াডের 4 সদস্য ছুটে বেরিয়ে আসেন। এই লু ফেং সবেমাত্র একজন যোদ্ধা হয়ে উঠেছে। এটা কি হতে পারে যে সে আসলে আমাকে ধরছে? গু হাইয়ের হৃদয়ে এক তীব্র অতৃপ্তিতে ভরে উঠল। ছেলেরা, বিশেষ করে তাদের ক্রাশের সামনে, সহজে পরাজয় মেনে নেয় না। তদুপরি তিনি গু হাই, একজন প্রতিভাধর যোদ্ধা যে উন্নত স্তরের যুদ্ধবাজের স্তরের দিকে এগিয়ে চলেছে। আপনি যদি আধ্যাত্মিক শক্তির মধ্যে গণনা না করেন তবে প্রকৃতপক্ষে তিনি লু ফেংয়ের থেকে নিকৃষ্ট নন। লু ফেং একটি পাথরের মতো রাস্তায় আটকে গেল যেখানে দৈত্যের দল দৌড়াচ্ছিল। বিপুল পরিমাণ দানবের লাশ ঘিরে রেখেছে এলাকা। তারা চার্জ করুক বা লু ফেংয়ের দিকে ঝাঁপিয়ে পড়ুক না কেন, লু ফেংকে ঘিরে থাকা দানবগুলি একেবারে প্রতিটি দিকেই ছিল। তবে এ ধরনের পরিস্থিতিতে তিনি ঝুলেছিলেন। এটি আমার কৌশলকে সহায়তা করার জন্য পরিবেশ ব্যবহার করার একটি উপায়। লু ফেং আক্রমণ করার সময় ফাঁকি দিয়েছিলেন এবং ভিতরে উত্তেজিত হয়েছিলেন, পরিবেশ এবং প্রতিটি বস্তু ব্যবহার করে, দানবদের মৃতদেহ হোক বা দানবদের মৃতদেহ যা আমাকে আক্রমণ করছে, বা এমনকি একটি শিলা। পরিবেশের সাথে নিজেকে মিশে যাই। এটি নিখুঁত স্তর। লু ফেং এই সময়ের জন্য নিখুঁত স্তর কৌশল সম্পর্কে চিন্তা করছেন। তিনি এর পিছনে যুক্তি বুঝতে পেরেছিলেন, কিন্তু যখন তাকে এটি করতে হয়, তখন তিনি দীর্ঘ সময়ের জন্য রাষ্ট্র বজায় রাখতে পারেন না। চিৎকার। আকাশে উড়ে আসা একটি চিৎকারের সাথে পুরো ওসেলের দল তাদের নেতার সাথে পশ্চাৎসরণকারী সমুদ্রের মতো পিছু হটল। তারা দ্রুত চলে গেল। যদিও ওসেলটরা ক্ষুব্ধ এবং বিদ্বেষে ভরা ছিল যখন তারা চলে গিয়েছিল, ওসেলট নেতা স্পষ্ট ছিলেন, এমনকি যদি পুরো দলকে বলি দেয়া হয়, তারা এই মানব যোদ্ধাকে নির্মূল করতে সক্ষম হবে না। আপনি অবশ্যই আমাদের জিয়াংনান সদর দফতরের বিখ্যাত পাগল। এখন আমি নিজের জন্য এটি দেখেছি। আপনি সত্যিই শক্তিশালী। আমি নর্থ রিভার স্কোয়াডের ক্যাপ্টেন কাং ওয়েই। মুখে দাগ নিয়ে লোকটি আবেগের সাথে হেঁটে গেল। লু ফেং হাঁটতে হাঁটতে হাসলেন। এই সময় একটি শব্দ বেজে উঠল, লু ফেং। একজন টাক যুবক যার যুদ্ধের ইউনিফর্মে কিছু রক্তের চিহ্ন ছিল এবং লু ফেংয়ের দিকে তাকাল। লু ফেং, আমি গু হাই। তোমার আগে আমার নাম শোনা উচিত ছিল। গু হ্যাঁ। লু ফেং তার সামনে থাকা যুবকটির দিকে তাকালেন। আপনি সেই ব্যক্তি যিনি 2-1 বছর বয়সে মধ্যবর্তী স্তরের যুদ্ধবাজ হয়েছিলেন। অবশ্যই লু ফেং এই নামটি মনে রেখেছে। সেই সময় যখন জু গ্যাং তাকে উপহাস করছিল, তখন তিনি ওয়াং পরিবারের থেকে প্রতিভাবান যোদ্ধা গু হাই এবং ওয়াং জিংপিংয়ের নাম উল্লেখ করেছিলেন। প্রেমে তারা তার প্রতিদ্বন্দ্বী হিসেবে গণ্য হয়। এটা আমি। গু হাইয়ের মুখে হাসি ফুটে উঠল। আপনি সম্ভবত জু গ্যাং থেকে শুনেছেন। লু ফেং ভ্রুকুটি করল। আমরা জু জিনের জন্য সমান শর্তে প্রতিদ্বন্দ্বিতা করব। গু হাইয়ের চোখ জ্বলজ্বল করছিল। লু ফেং, আমি স্বীকার করছি তোমার কৌশল অসাধারণ। আপনি এমন ব্যক্তি নন যিনি কেবলমাত্র রু ওয়ে ক্লাসে পা রাখেন এবং প্রায়শই ভুল করেন। আপনার রু ওয়ে ক্লাস কৌশল প্রায় নিখুঁত। টেকনিকের দিক থেকে আমি তোমার থেকে নিকৃষ্ট। অন্তত এই বিন্দুর জন্য আমি আপনার প্রশংসা করব। ততক্ষণে ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যরা এবং ডোজো অফ লিমিটসের ফাইটার স্কোয়াড এসে তাদের রক্ষা করেছিল। বজ্র ডোজোর প্রতিভা যোদ্ধা গু হ্যাঁ। অবশ্যই গাও ফেং, চেন গু এবং অন্যরা গু হাই সম্পর্কে জানত। গু হাই ছিলেন অত্যন্ত বিখ্যাত।
সেই সময় থান্ডার ডোজোর জন্য তাকে স্কাউট করা হয়েছিল। তবে লু ফেং, এই বছরের শেষ নাগাদ আমি একজন উন্নত স্তরের যুদ্ধবাজ হতে পারব। গু হাই একটু হাসলেন। আমার মনে হয় ২ বছরের একজন উন্নত স্তরের যুদ্ধবাজ জু পরিবারের পক্ষে তাদের মেয়ের হাত আমার বিয়েতে দেওয়ার জন্য যথেষ্ট। গু হাই খুব শান্ত মানুষ ছিলেন। যখন তিনি প্রথম লু ফেংয়ের কথা শুনেছিলেন, তখন গু হাই তার সম্পর্কে দ্বিতীয়বারও চিন্তা করেননি। যাই হোক, লু ফেংয়ের আজকের পারফরম্যান্স দেখে তিনি একটি হুমকি অনুভব করেছিলেন, যে কারণে তিনি এ সমস্ত কথা বলেছিলেন। এমনকি যদি জু পরিবার ইচ্ছুক হয়, জু জিনকেও রাজি হতে হবে। লু ফেং ভ্রুকুটি করেছিলেন। সৌক সেনের পরিচয়ের কারণে অনেকেই নিশ্চিত যে সৌক সেনের পিছনে তারা করবে। কে জানত আজ সত্যি সত্যি প্রেমের প্রতিদ্বন্দ্বীর সাথে দেখা হবে তার। লু ফেং দূর আকাশের দিকে তাকাল এবং আকাশের মধ্য দিয়ে একটি গাঢ় নীল আলোর ঝলক দেখতে পেল। এরপরে এটি তাদের উপরে থেমে গেল। এই সুন্দর গাঢ় নীল রঙের ইউএফও আকৃতির ফাইটার জেটটি তখন নামতে শুরু করে এবং প্রকৃতপক্ষে লু ফেং এবং অন্যদের থেকে প্রায় ১ ডজন মিটার দূরে একটি রাস্তায় থামে। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান, অনুগ্রহ করে আমাদের জানান, যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি। অনগোয়িং।